আশেপাশে চা কফি খাওয়ার জায়গা না না আমি চা বুঝতাম না চা কফি খাওয়ার জায়গা চা কফি একটা আছে আমার মনে হয় ভালো কিনা জানি না এটা আমার কারণ কথা দিয়ে চা কফি খাওয়ার জায়গা ভাই কত দূর এই যে বিস্কুট দিয়েছে আচ্ছা আরিবাকে দেখছেন কি ও তো ইয়েতে 90 পিছনে বাহাদুর হোসেন রোপন আর এই নাটকে যারা অভিনয় করেছেন মাসুদ সুমন, মোমো মাসুদ, মুসা রুবেল, ফিলিপ লেটন, শেখ তানভীর আহমেদ, শ্যাম ঘোষ এবং ডক্টর জীবন বিশ্বাস। এই থিয়েটারের প্রাণ পুরুষ বলে একটু বিব্রতকর অবস্থায় ফেলছেন আমাকে, কারণ আমাদের সঙ্গে এই নিউ ইয়র্কের থিয়েটারের যাত্রায় যে সমস্ত মানুষ রয়েছেন তাদের মধ্যে অগ্রজ মুজিব বিন হক এখানে উপস্থিত রয়েছেন, যিনি স্বয়ং আসকার ইবনে শাইখের ডিসাইপল, এবং তার সতীর্থরা সকলে আজকে বাংলাদেশের থিয়েটারের অগ্রপথিক। তিনি উপস্থিত রয়েছেন, বাংলাদেশ থেকে আগত বড় বড় সব থিয়েটারের মানুষরা রয়েছেন। যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে নিউ ইয়র্কের থিয়েটারের কথা বলতে বললেন। নিউ ইয়র্কের থিয়েটারের কথা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। গতকাল ছিল বিশ্ব নাট্য দিবস, সেই দিন থেকে আমরা প্রতি বছরই উদযাপন করে থাকি। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট যে সমস্ত নাট্য দলগুলো রয়েছে মোটামুটি সকলেই সেই উদযাপনে অংশগ্রহণ করে। গতকাল এই মঞ্চে সেই অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সেখানে কাল একটি নাটক উপস্থাপিত হয়েছিল, একাধিক নাটকের মধ্যে একটি নাটক, উদ্দিন একটি নাটক। সে নাটকে একটি গল্প বলার চেষ্টা করা হয়েছিল। একজন বীর যাকে মাটি থেকে যখন তুলে ফেলা হয় তখন তার মৃত্যু হয়, মাটিতে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে তার সকল ক্ষমতা। ব্যাপারটা আমাকে এত বেশি আন্দোলিত করেছে গতকাল, আজও পর্যন্ত সেই অনুরণন থামছে। কারণ আমরা বেসিক্যালি আমাদের মাটি থেকে উৎপাটিত। আমরা যখন দেশ ছেড়ে চলে এসেছি তখন সেই বীরের মতো অবস্থা, আমরা যেন মৃত। আমাদের দেশের নাট্য চর্চার যেই আবহ, যে পরিবেশ যেখানে আমরা নাট্য চর্চা করে এসেছি, একটা বিশ্ব নাট্য দিবসের উদযাপন সেখানে যেমন ভাবে হতো, আমরা নাট্যকর্মীরা আমাদের ঈদের দিনগুলোকে বিসর্জন দিয়েছি, কিন্তু বিশ্ব নাট্য দিবসটাকে আমরা মাথায় রেখে সেই দিনের জন্য নতুন জামা কাপড় কিনেছি। সেখান থেকে এসে এই বিবর্ণ ভূমিতে দু একজন মানুষ থিয়েটারের চর্চার চেষ্টা করে যাচ্ছেন, তাদের মধ্যে মুশকিল হক একজন রয়েছে। সেই জায়গাটাতে এসে যেন জল থেকে এসে খরায় পড়ে যাওয়া অবস্থার মধ্যে আমরা পড়েছিলাম। তখন চেষ্টা শুরু করেছিলাম যে একটুখানি পায়ের তলার মাটি যদি কোনোভাবে পাওয়া যায়। তখন আমরা স্কুল ঘরগুলোকে, স্কুলের এরকম অডিটোরিয়াম থাকে, সেই সব অডিটোরিয়াম ভাড়া করে সেগুলো সাশ্রয়ী ভাড়ায় আমরা সেগুলোকে পেতাম। সেই সব অডিটোরিয়ামে নানা রকম দেশের নাটক করার, তখনও পর্যন্ত আমাদের এখানকার বসবাসে আজকে যেমন একটা শেকড় বাকড় মেলতে শুরু করেছে, আমাদের ডালপালা গজাতে শুরু করেছে, আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরের দিকে চলে যাচ্ছি। সেই অবস্থাটা তো তখন ছিল না। তখনও আমাদের নিজেদের গল্পগুলো তৈরি হয়নি। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেশের নাটকগুলো করার চেষ্টা করতাম, বলা ভালো যে ব্যর্থ চেষ্টা করতাম। তখন সেই সমস্ত ব্যর্থতার একটা নমুনা বোধহয় না দিলেই নয়। যেমন স্কুলে নাটক করতে গিয়ে স্কুলের এইরকম লাইটের সেটিং থাকে,
যেটা একটি নাটক প্রযোজনার জন্য যথাযথ নয়, এবং সেই ব্যাপারটা অনুভব করে আবিষ্কার করলাম যে আলো বাইরে থেকে এনে সেখানে আলো করা যেতে পারে। তাই করা হলো, বিপুল খরচা করে আলো নিয়ে আসা হলো, ডিজাইন হলো, আলো কিভাবে কোত্থেকে কি সম্পাদ হবে। নাটক শুরুর আগে যখন প্যানেল অন করা হলো তখন দেখা গেল সার্কিট চলে যাচ্ছে, কারণ সেখানকার আলোর যে ইলেকট্রিক ভোল্টেজ সেটা এই প্যানেলগুলোকে সাপোর্ট করে না। অতএব আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটাতে পৌঁছতে পারিনি। আমরা বারবার নানাভাবে ব্যর্থ হয়েছি। একটা সেট ডিজাইনার আমরা এখনো পর্যন্ত ক্রিয়েট করতে পারিনি, একজন মেকআপ আর্টিস্ট আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। চেষ্টা চলছে, কিন্তু আমরা সেখানে যেখানে ছিলাম সেখান থেকে আজকে বহু দূর চলে এসেছি। আজকে মোটামুটি ভাবে আমরা একটি নাটক মঞ্চায়ন করার মতো অবস্থান তৈরি হয়েছে। প্রতিনিয়ত একাধিক দল এখানে নাটকের চর্চা করে যাচ্ছে, এটা ভীষণই আশার কথা। এবং আমি একজন আশাবাদী মানুষ। আমার বন্ধুরা সেই লড়াইয়ের সময় আমাকে নিয়ে হাসতো, আমি কেন এখানে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি, কেন নাটক করছি। আমি সেই সময় থেমে যাইনি, কারণ আমি জানতাম যে আমি যদি ওখানে থেমে যাই তাহলে এই গতিটা ওখানেই থামবে, আর এগোবে না। আজকে যেখানে এসে আমরা দ্বিতীয় প্রজন্মকে পর্যন্ত আমাদের নাটকে সংযুক্ত করতে পারছি, এবং ভবিষ্যতে আমরা যখন থাকবো না, আমি আশা রাখি সেই প্রজন্ম আমাদের সংস্কৃতি, আমাদের নাটককে ধারাবাহিকভাবে এখানে তুলে ধরবে। এবং আরো একটি জিনিস, আমরা ধীরে ধীরে এই যে মূলধারা, অর্থাৎ আমরা যখন দেশে ছিলাম তখন ব্রডওয়ে শব্দটি ছিল আমাদের কাছে তীর্থভূমির মতো, যে কোনোদিন যদি ব্রডওয়ে থেকে একটা নাটক দেখতে পারতাম, পড়ার কথা তো ভিন্ন। সেই প্রত্যাশা মনের মধ্যে আমরা লালন করতাম। সেই শহরে এসে আমরা মূলধারার নাটক থেকে সম্পূর্ণ বিচ্যুত, এবং আমরা নিজেদেরকে নিজেরাই কেমন যেন একটা একটা কি বলবো বর্ডার তৈরি করে আলাদা করে রেখেছি। এই বর্ডারটাকে ক্রমশ তুলে দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি দেশের পাণ্ডুলিপিগুলোকে এখানে না করে, কখনো তো অবশ্যই করবো, কারণ ক্লাসিক সেলিম আল দীনের মতো নাট্যাচার্য, রুমা মোদক, সাধনা আহমেদের মতো নাট্যকাররা যেসব নাটক লিখেছেন এবং লিখছেন, সেখানে অনেক নাটক আছে যেটা সময়কে পেরিয়ে চলে যায়। সেই সব নাটক অবশ্যই আমরা চর্চা করব, কিন্তু তার পাশাপাশি আমরা আমাদের গল্পগুলোকে নিয়ে আসব। সেটার জন্যই আমার সতীর্থ নাট্য দলগুলোকে আমি আহ্বান করব, আজকে যেহেতু আমাদের গল্প জমেছে এবং বলার জায়গা তৈরি হয়েছে, সেখানে আমরা সেই নাটকের চর্চাটা কেন করব না, এবং আমাদের এবং ওদের এই বর্ডারটাকে তুলে দিয়ে আমরা কেন মিশে যাব না। তুলনামূলকভাবে বাংলাদেশের আমরা যারা নাটক করছি তাদের থেকে কিঞ্চিত এগিয়ে আছে ভারতের নাট্যকর্মীরা। একটি নাটক মঞ্চায়ন হবে ব্রডওয়েতে, বম্বে ড্রিম। এক রাতে একটা ফান্ডরেজিং করা হলো সেই নাটকটি মঞ্চায়নের জন্য। ব্রডওয়েতে একটি নাটক মঞ্চায়ন করার জন্য 1 থেকে 1.5 মিলিয়ন টাকা হলে মোটামুটি করা যেতে পারে, মানে নিম্নমানের বিপুল আয়োজনের নয়, এরকম একটি নাটক। সেই রাতে ফান্ডরেজারে $8 মিলিয়ন তুলেছিল তারা, যেটা বম্বে ড্রিম করার জন্য যথেষ্টর চেয়েও বেশি টাকা। আজকে নিউ ইয়র্কের যেই বন্ধুদের নিয়ে আমরা নাট্য চর্চা করে যাচ্ছি, বেশিরভাগই হচ্ছে ব্লু কলার জব করে, তাদের মোটামুটি দিন আনে দিন খাওয়া অবস্থা, এবং তাদের পকেটের পয়সা খরচ করে আমরা মঞ্চে নাটক করে যাচ্ছি। আমি আশা করব এই সময়টা থেকে আমরা বেরিয়ে আসব। আপনারা যারা নাটক ভালোবাসেন, নাটক ভালোবাসার মানুষ, তারা আমাদের নাটককে পৃষ্ঠপোষকতা করবেন। ঢাকা ড্রামার 30 বছর হয়েছে, আমরা সেই দিনটিকে উদযাপন করব আগামী 1 আগস্ট। আপনারা অবশ্যই
আশা করব আসবেন। প্রযুক্তি আমাদেরকে একটা সংযুক্ত করেছে বটে, কিন্তু আমাদেরকে বিচ্ছিন্ন করেছে অনেক বেশি। কিন্তু এই নাটক, এই যে আজকে আমরা এখানে নাটক হবে আর আমরা এখানে বসে দেখছি, এই যে সংযোগ, এই যে যোগাযোগ তৈরি হচ্ছে, এটা একটা অমূল্য জিনিস। আমরা হয়তো এক্ষুনি অনুভব করছি না, কিন্তু এর গুরুত্বটা যে কত বড়, ওই জীবন মৃত্যুর একটা ডিবেটের মতোই কিন্তু গুরুত্ব, যে আমি কি সাইবার জীবনযাপন করব নাকি বাস্তব জীবনযাপন করব। একটা লাইভ পারফরমেন্সের মূল্য এখনো কিন্তু অমূল্য। আমি আজকে টেলিভিশন, আমার ফোনে বসে একটা সিনেমা দেখে নিচ্ছি, কিন্তু আজকে যে লাইভ নাটকটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এর মূল্য অর্থমূল্যে বিচার করা যাবে না। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা। যে কথাটি আপনি বললেন যে গতকালের উত্তীর্ণ নাটকটি আপনার মনে এখনো ঘুরে বেড়াচ্ছে, তেমনি গতকাল আপনার যে অভিনয় রক্তকরবীর যে বিশু পাগলের গান, আমার মনে হয় সেই গানটি গতকাল যারা এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে এখনো সেই গানের সুর বেঁচে যাচ্ছে ভেতরে অন্তরে। আর আমরা যারা বাংলাদেশে নাটক নিয়েছিলাম, তারপরে এখানে আসার পরে হারুন ভাই আমাকে প্রথম একদিন ফোন করলেন, আমি আসবার পর বললেন যে আসেন আমরা নাটক করবো। এবং এমনি এক বিশ্ব নাট্য দিবস অস্ট্রেলিয়াতে কোন একটা স্কুলের অডিটোরিয়ামে আমরা জিয়া হায়দারের লেখা স্মৃতি কার্টুন নাটক দিয়ে আমার নিউ ইয়র্ক শহরে অভিষেক হলো। এবং তারপরে যাই হোক বাংলাদেশ ভালো খারাপ করে যাচ্ছি, এটাই আমাদের জীবনের অক্সিজেন। তাহলে চলুন আমরা চাই যে গতকাল ঢাকা ড্রামা আয়োজন করেছিল বিশ্ব নাট্য দিবস উপলক্ষে, আজ কৃষ্টি করছে, আগামী বছর এমনি করে হয়তো 7টা দল এগিয়ে আসবে। আমরা সবাই মিলে যারা এখানে নাটক ভালোবাসি, থিয়েটার ভালোবাসি, থিয়েটার নিয়ে পাগলামি করতে চাই, তারা সবাই মিলে আমরা আরো বেশি পাগল হয়ে উঠবো। তাহলে চলুন আমরা এবারে কৃষ্টির দ্বিতীয় প্রযোজনা আমরা মঞ্চস্থ হতে যাচ্ছে শেক্সপিয়ারের নাটক হ্যামলেট অ্যান্ড ওফেলিয়া। আর এই নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন মাসুদ শহীদ। হ্যামলেট অ্যান্ড ওফেলিয়া। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো একটি বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কত রঙ দেখে দুনিয়ায়, ও ভাই রে ভাই, কত রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ভাই, কত রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে চাই দেখে অবাক বলে যাই, আমি যেই দিকে চাই দেখে অবাক বলে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, কত রঙ দেখে দুনিয়ায়, ও ভাই রে ভাই, কত রঙ দেখে দুনিয়ায়। আমি দেখতে চাই
দেখে আমাকে বলে যায় আমি যেই দিকেতে যাই দেখে আমাকে বলে যায় আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে কত হিরণ লে 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 ভাই রে কত হিরণ লা 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 la 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 হ্যামলেট, 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 সেই কণ্ঠ আমার আমার হ্যামলেট। করটির ভেতরে যেন হঠাৎ হঠাৎ আমার মিলিয়ে যায়। পিতা, 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 কে কে ওখানে? যুবরাজ হরিষীয়, হরিষীয়, আমি যাচ্ছি পিতার কবরে প্রার্থনা করতে। কাছেই রয়েছি। হ্যামলেট, আমার পিতার কণ্ঠ। হরিষীয়, হরিষীয়, শুনেছ কি? না যুবরাজ, না। তাহলে আবার এই করটিতে হতে পারে আমারই কোনো কল্পনা মাত্র। পিতৃর ডাক, সেটি কোনো সন্তানের বলবার। হরিষীয়, 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 বন্ধু, বন্ধু, তুমি অনাথে বলেছিলে দুর্গের প্রাকারে তুমি তাকে, মানে আমার পিতাকে স্পষ্ট দেখেছ কাল রাতে। অবিকল সেই মূর্তি, অবিকল যেন মৃত রাজা। শত্রুর বিরুদ্ধে ঘোর যুদ্ধ যাত্রার প্রাক্কালে তিনি যেভাবে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়েছিলেন, ঠিক একই ভঙ্গিতে উদিত হন গতকাল রাতে। তার সেই ডান হাতে তর্জনী তুলে ধরা মনে পড়ে ভাষণের শুরুতে তার সেই কথা। আজ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই সমাবেশে হাজির হয়েছি। সে ছিল পুরো জাতিকে যুদ্ধে পাঠাবার, রক্ত ঝরাবার দুঃখ।
কিন্তু গতকাল রাতে মনে হলো কথাটার লক্ষ্য একেবারে ভিন্ন। না, কথাটা তিনি একবারের জন্য উচ্চারণ করেননি, কিন্তু কিন্তু ঠোঁট ঠোঁট যেন ওই কথাটা বারবার সত্যহীন ভাবে ফুটিয়ে যাচ্ছিল। দুঃখের তো শেষ নেই, কি জানি কি বলবার। বারবার প্রশ্ন করি তাকে, তিনি মুখ ফিরিয়ে রাখেন। তারপর ঘরের মোড়ক ডেকে উঠলে মিলিয়ে যান, যেমনটা তিনি এসেছিলেন। বেশ, আজ মধ্যরাতে আমরা পাহারায় যাব। যদি তিনি দেখা দেন আমি তাকে প্রশ্ন করব। তুমি আমার সঙ্গে চলো হরিশিও, পাহাড়ায় পাশে থেকো। আর গোপন গোপন রাখবে সব। এই মাত্র সেদিন তিনি সিংহাসনে বিক্রমে আসীন, আর আজ দেখো রাত ছিন্ন কবরে শায়িত। পরিণতি পরিণতি একদিন খুনির ভেতরে ছিল জিহ্বা, কথা বলতো, হয়তো গান টালো গলায় আসতো। আর আজ দেখো ওর খোদকেরা কোদালের ঘায়ে তুলে ছুঁড়ে ফেলছে। মনে হয় রাজ দরবার সেই ঘরের কবরে কি তারই খুলি হয়তো। ইউরিক ইউরিক ইউনিট ইউনিট হ্যাঁ, মনে পড়ছে নামটা, মনে পড়ছে। ছোটবেলায় ওর কাঁধে কত চড়াচ্ছি, ঘোড়া 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 ঘোড়া, কত চুমু খেয়েছে ওর ঠোঁটে। আর এখন কোথায়? সত্যি সত্যি ভাবছিল, সত্যি সত্যি আশা তো সে, আশা তো নাকি ছিল ওটার ছদ্মবেশ। ভারবেশে প্রিয় পাত্র হওয়া, দরবারে অবাত্তার প্রবেশাধিকার, রাজার ঘনিষ্ঠ হওয়া, তারপর চাই কি নিজ রূপ ধরে রাজনের সর্বনাশ সাধন। হয় আর এখানে গন্ডগোল বাঁধে। জেনে রেখো, স্বর্গ আর মর্তের মাঝখানে এত কিছু আছে যা কোনো দার্শনিক ব্যাখ্যায় পাওয়া যায়। যাও যাও, দুর্গে গিয়ে আয়োজন করো, আজ রাতে যাবো। যাচ্ছি যুবরাজ। ততক্ষণে রাত হবে মধ্যরাত, আমার ততক্ষণ শান্ত থাকো, শান্ত হও অশান্ত হৃদয়। দেখো ভালো জানে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। দেখো ভালো জানে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে
জানি নে জানি নে জানি নে প্রিয় যে তোমার বাঁচাবে যারে নেবে মোর প্রাণরী তাহারি সঙ্গে তোমারই মুখে বাঁধার চিরদিন মরণ ডোরে কেমনে ছাড়িবে মোরে ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে শুধু তোমারে জানি ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে আত্মার প্রতিমা তুমি, স্বর্গ থেকে নেমে আসা তুমি, সৌন্দর্য খচিত প্রিয়া, অমল ধামলের বুকে তারের এমন সত্যি কিনা, সূর্যটা ঠিক ঘুরছে কিনা, সন্দেহ যদি হয় এই যে প্রেম আমার, এ কিন্তু মিথ্যে মোটেও নয়। ও ওফেলিয়া, পদ্মটা আমার হাতে মোটে খোলে না, হৃদয় যন্ত্রণা প্রকাশের ভাষা আমার আয়ত্তে, তাই সাদামাটা ভাষাতেই বলছি, তোমাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এ কথা বিশ্বাস করো, ওগো নারী রত্ন তুমি, আপাতত এখানেই থামে। হ্যামলেট, যতদিন এ জীবন চিরদাস তোমার। এবার বিদায় বোন, ফিরে যাই ফ্রান্সে, বিশ্ববিদ্যালয়। রাজা শব্দ মৃত, নতুন রাজা ক্লডিয়ার সিংহাসনে আসীন হলেন। আমার কর্তব্য ছিল রাজ অভিষেকে উপস্থিত থাকা, তাই এখানে ছুটি নিয়ে আসা। এখন ফিরে যাচ্ছে এই মহান উৎসব শেষে। বলতি আমার সময় নষ্ট না করে নিয়মিত চিঠি দিতে। দেব, এত তাড়া দেবার কি আছে? আছে আছে, ওই হ্যামলেট তোমার পিছনে যেভাবে লেগেছে তাতে সময় তোমার পিছনে নষ্ট হচ্ছে। প্রেম প্রেম খেলাটা, মৌসুমে ফুল ফুটলো, ছড়ালো গন্ধ, তারপর ঝরে গেল। সেই গন্ধটি আর রইল না। এইসব ক্ষণিকের ক্ষণকাল, তার বেশি কিছু নয়। নয়? কি বলছো এসব? ওফেলিয়া, ভুলে যাও সব। তোমাকে সতর্ক থাকতে হবে। মনে রেখো হ্যামলেট রাজবংশের জন্মের কারণে ফরাসি। হাতে বেবি, সাধারণ মানুষের মতো যাকে ইচ্ছে তাকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব। তাছাড়া পত্নী নির্বাচনে তাকে রাষ্ট্রের ইচ্ছা করে সম্মান দেখাতে হবে। তার বিবাহের সঙ্গে রাষ্ট্রের কল্যাণ এবং নিরাপত্তা জড়িত। পছন্দ তার ব্যক্তিগত হওয়াটা কঠিন। তারপরেও যদি তিনি বলেন যে তোমাকে ভালোবাসে, তাহলে দেখতে হবে কতটা বিবেচক তিনি। তারপর দেখো, যদি আত্মহারা হও তার প্রেমে, যদি প্রেমোচ্ছ্বাসে ভেসে গিয়ে তুমি তোমার কৌমার্য তুমি দান করে বসো, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বলছি আমার। তুমি মোটেই ভেবো না। আরে তুই এখনো বাড়িতে? ওদিকে তো যাবার সময় হয়ে গেল, আর তুই কেনা বোনের সাথে গল্প করছিস? এই যাচ্ছি, বিদায়। বিদায় বিদায় বোন, ভালো থেকো। বিদায়। সাবধানে যেও। বিদায়। তোর ভাই কি বলছিল তো বল। হ্যামলেটের কথা। ভালো কথাই তুলেছিলে। কিছুদিন থেকে কিছু উড়ো কথা কানে ভেসে আসছে। সে নাকি আজকাল তোর সাথে বেশি বেশি সময় কাটাচ্ছে, আর তুইও নাকি এসব পোস্ট দিতে দিল খোলা ওদের। সত্যি হলে ভয়ানক কথা। আচ্ছা সত্যি করে বলতো ঘটনা আসলে কি তোদের?
সম্প্রতি সময়ে তিনি বহুবার তার অনুরাগ নিবেদন করেন আমায়। অনুরাগ? বটে বটে, এসব ছেদ কথা বালিকা প্রতি। তুই যাকে অনুরাগ বলছিস এটা কি বিশ্বাসযোগ্য? বাবা, বিশ্বাস বা অবিশ্বাস, সত্য মিথ্যা আমি বুঝি। তাহলে বুঝে নে, পরিষ্কার বুঝে বলছি। তোর কাজ হচ্ছে দামটা কমিয়ে ফেলিস যদি, তাহলে তুই আমাকে মানে তোর এই পিতাকেই সস্তা করবি। না না, তিনি তো দেখি আমাদের মানুষ সম্মানের বিষয়টা মাথায় রেখেই তার প্রেম প্রকাশ করেন। কায়দাটা ভালোই ধরেছে। শপথ করেন তিনি। অর্থাৎ পাতেন ফাঁদ। এসব ফাঁদ হচ্ছে পাখি ধরা। দূরে দূরে থাকবি, কম কাছে যাবি। ওর শপথে একদমই গলবি না তুই। আরো পরিষ্কার বলি, ওর সঙ্গে মিশবি না তুই। শিরোধার্য আপনার আদেশ। কথাটা যেন মনে থাকে। শীত হাড় কাঁপিয়ে তুলেছে। বাতাসটাও ধারালো। প্রহরীরা কোথায়? পাহারা। ওই তো ওদের দেখা যাচ্ছে। ব্যাপারটা ওদের আড়ালে ঘটলেই তো ভালো। যদি আজ ঘটে, যদি আজ থেকে দেখা যায়। ওই তো 12টার ঘন্টা ধ্বনি হলো। এখনই তো আসার সময়। যুবরাজ, ওই তো তিনি এসে পড়ছেন। দোহাই স্বর্গের, যদি তুমি অশুকরি তাহলে রক্ষা চাই। যে তুমি এসেছো, তুমি কি নিষ্পাপ স্বর্গ থেকে আসা আত্মা, নাকি অগ্নি ঝড় তুমি নরকে? যাই হও, যে বেশে তুমি এসেছো, কথা হবে তোমার সঙ্গে। রূপ দেখে তোমাকে ডাকছি পিতা, প্রাক্তন রাজন বলে সম্বোধন করছি। প্রথমেই বলো, কেন তুমি সবাদার ভেঙে ফেলে কবরের মাটি পুড়ে এত রাতে বেরিয়ে এসেছো? কারণ কি বলো, বলবে না? আপনাকে ইশারায় ডাকছেন। মনে হচ্ছে আপনার সঙ্গে নির্মিত কিছু কথা আছে। আমাকে ভালো লাগছে না। আপনি যাবেন না। যদি না যায় তবে তার কথা শোনাই হবে না। হাতছানিদেরকে ডাকছে আমাকে। আপনি যাবেন না। হাত ছাড় দাও অবশ্য। আমাকে যেতেই হবে। আর কত দূর? একটু নিরালা চাই। আর একটু।
আমি তোমার পিতার আত্মা। কি বললেন? পিতা? হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। যা বলার সংক্ষেপে বলি, যদি তুমি তোমার পিতাকে ভালোবেসে থাকো তাহলে ভালো করে শোনো। প্রতিশোধ নিতে হবে। কার? তোমার পিতার হত্যা করা হয় তাকে। হত্যা? হত্যা তো হত্যা, মহৎ কারণে হলেও নিন্দিত তা। আর আমাকে যে হত্যা করা, সে অতি জঘন্যতম রীতি নীতি মূল্যবোধ সমস্তই জলাঞ্জলি দিয়ে। লোকে জানে বাগানে ঘুমিয়ে থাকার কালে সাপের কামড়ে মৃত্যু হয় আমার। মিথ্যার এই প্রচারে বিশ্বাস যারা করেছে করুক, কিন্তু সত্য চোখেই দেখো, আজ এই দেশটির সিংহাসনে আসীন যে মুকুটধারী, সেই হচ্ছে কাল না, সেই অর্থাৎ পিতার কনিষ্ঠ ভাই। হ্যাঁ, সেই দুর্বৃত্ত, কামুক, পশু, অজাচারী, নানা ছলা কলা, মিঠে কথা আর উপহার দিয়ে আপাত নিষ্পাপ সে আমার রানীকে পড়ায়। তার লালসাকে চরিতার্থ করে। অধঃপতনের একটা সীমা আছে হ্যামলেট, অধঃপতনের একটা সীমা আছে। আসল ঘটনা, রোজ বিকেলের অভ্যেস আমার বাগানে তন্দ্রায় কিছুটা বিশ্রাম করা। সেদিনও ঘুমের ঘোরে আছি, সেই কালে শব্দহীন পায়ে আসে তীব্র তোমার ঘুমন্ত আমার কানে তীব্র বিষ ঢেলে দেয়। সেই বিষ মুহূর্তেই শরীরের শিরায় শিরায় লাল রক্ত নীল করে দেয়। এভাবেই ঘুমের মধ্যে খুন হই আমি নিজেরই ভাইয়ের হাতে। স্ত্রীকেও হারাই, আর সর্বোপরি রাজার মুকুট। কি ভীষণ, কি ভীষণ পিতার রক্তের টান যদি তুমি আমার হ্যামলেট অনুভব করো, তবে সহ্য করো না অনাচার। রাজ্যকে অন্যায় আর অবিচার থেকে মুক্ত রাখো। দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ফেলে বীর ধর্মে উত্তোলিত হও হ্যামলেট, বীর ধর্মে উত্তোলিত হও। পৃথিবী বিদীর্ণ হোক, কিন্তু নশ্বর শরীর আমার যেন দীর্ঘ থাকে, যেন অবশ না হই, যেন ভেঙে না পড়ি কিছুতেই। শুনেছ কিছু কিছু যে তাকে দেখেছি অবিকল পিতার মূর্তিটি বলেছে সে হত্যা। জন্মরাবেতকাল সবই মিথ্যে ছিল। সাপের কামড়ে নয়, সহোদর ভাইয়ের হাতে তার মৃত্যু হয়, যাকে বলে খুন। আজ যাতে যা কিছু দেখেছো, যা কিছু শুনেছো, গোপন রাখো। শপথ মুখ খুলবে না, দেখে যাবে। আমিও বুঝতে চাই আসলে কি করেছিল।
তার জন্য কিছু কৌশলের দরকার। আমি পাগলের ভান করে যাব, হঠাৎ বেখাপ্পা কিছু করে বসলাম, লোকে যাতে মনে করে নেলা খেপা আমি, আর তুমিও তাই বলে মাথা নেড়ে সবাইকে জানাবে। আর এতেই আমার ওদের ভেতরে ঢুকে চোখ কান খোলা রেখে ব্যাপারটা বুঝে দেখা সহজ হবে। আমার জন্ম কি তবে হয়েছিল সত্য পথে ফিরে আনবার জন্য? সব রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের এই ভালোবাসিলাম। আত্মার প্রতিমা তুমি, স্বর্গ থেকে নেমে আসা তুমি, সৌন্দর্য খচিত প্রিয়া। ওগো ফেলিয়া, যতদিন বেঁচে আছি চিরদাস তোমার। ইতি হ্যামলেট। এই দেহ মাংস গলে গিয়ে যদি জল হয়ে যেত, বিধির বিধানে যদি আত্মহত্যা পাপের না হতো, এই পৃথিবীর যাবত যা কিছু প্রত্যয়ের এই যে জীবন কি বন্ধা গলিত বলে মনে হয় এখন আমার। উচ্ছন্ন বাগানে সংসার এখন আগাছায় পড়ে গেছে, যত সব নিকৃষ্ট ভিতর এসে দখল নিয়েছে। নইলে কি সব এত দ্রুত ঘটে যায়? রাজা খুন হয়ে যায়,
রানী তারি ঘাতকের বিবাহ সজ্জায় 2 মাস না যেতেই কি করে, কেমন করে নিপাত নিপাত। যুবরাজ, যুবরাজ, ভালো তো আছেন? বিলক্ষণ। আমাকে কি চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনি তো সেই মাছের আড়তদার। না 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 না, আমি তা নই। আপনি কি সৎ? হ্যাঁ, না মানে হ্যাঁ, সবই তো। হ্যাঁ, সব। হ্যাঁ মশাই, তাকিয়ে দেখুন না, 10,000ও যদি একটি সৎ মানুষ পান এই পৃথিবীতে, মরে যাওয়া কুকুর তার পচা মাংসটা কি উপাদেয় মনে হয় সূর্যের, তাই তার রোদ্দুর পড়ে পড়ে চুমু খায় ওই মাংসে আর জন্ম নেয় কিলবিল 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 হাজার হাজার। আচ্ছা, আপনার কি একটা কন্যা আছে? হ্যাঁ যুবরাজ, আছে, আছে তো। হ্যাঁ, সর্বনাশ সর্বনাশ। তাহলে তাকে বাইরে বেরোতে দেবেন না। পাছে সূর্যের আলোতে গর্ভধারণ করা ভালো, খুব আশীর্বাদযোগ্য ব্যাপার। লক্ষ্য রাখবেন আপনার মেয়েটি যেন আর বাইরে বেরিয়ে গর্ভবতী না হয়ে পড়ে। এই তো দেখছি আমার মেয়ের কথা বুঝতেই পারছে না। প্রথমে তো আমাকে চিনতেই পারে, বলে কিনা আমি মাছের আড়তদার। যুবরাজ, বাইরে প্রচন্ড ঠান্ডা, একটু ঘরের ভিতরে চলুন না। বদ্ধ ঘরে। অত ঘরে মানে খবরে তো মাঝে মাঝে চমকে দেওয়ার মতো অর্থপূর্ণ কথা বলছে। এই তো মুখ্যম সব অফিলিয়ারকে এনে ছেড়ে দিয়ে এর কাছে একা আছে। যুবরাজ, আমাকে তাহলে বিদায় দিন। আমি তাহলে আসি যুবরাজ, বিদায়। স্বেচ্ছায় যা কিছু দিচ্ছি নিয়ে যান, তবে এই প্রাণ ছাড়া স্বপ্ন। বিদায়, বিদায় যুবরাজ। To be or not to be, that is the question. উৎকট ভাগ্যের তীর আর বুলতির লক্ষ্য হয়ে থাকা ভালো, ঘুরে দাম একবার উঠে পড়ে বিপর্যস্ত সমুদ্রকে ঠেসে ধরে হাঁটাই পাঠানো। আলিঙ্গন মৃত্যুকে নিদ্রাকে আর কত, আর নিদ্রা গেলে যেটা হয়, দুঃখ তাপ নিদ্রায় তলিয়ে যায়, সেটাই তো কাম্য হওয়া চায়। হঠাৎ করে স্বপ্ন, ঘুমের ভেতর এটা হয়, এটা হয়, এটা হয়, এখানে গন্ডগোল বাঁধে। কারণ যখন মরণের ডুবে ঢলে পড়ে যাওয়া, তখন কে জানে কোন স্বপ্ন দেখে ওঠা, সেটা ভেবে দেখতেই হয়। জীবনের দুঃখ, কষ্ট, বিপর্যয়, উত্থান, পতন সব সহ্য করে যেতে হয় যতক্ষণ টেনে যাচ্ছে সাহস। নইলে কে মুখ বুঝে সহ্য করে কালের চাবুক, অত্যাচারের উৎপাত,
মানুষের গর্বান্ধ দাপট, প্রেমের প্রত্যাখ্যাত যন্ত্রণা, বিচারে বিলম্ব করা, দুর্বিনয় রাষ্ট্র পরিচালকের এসব কে সহ্য করে যখন সে এক খন্দরের গায়ে তার জীবন শেষ করে দিতে পারে? জীবনের ভারকে বইলে, জীবনের ঘানকে টানবে, তারপর টেনে চলা। কারণ মৃত্যুর পর আছে ঘোর সংখ্যা অজানা। মৃত্যু মানে সেই দেশ যেই দেশ থেকে ফেরে না কোনো মানুষ জানতে পারে। তখন মনে হয় অজানার চেয়ে জানা যে কষ্টের চিত্র, সেখানেই অতএব জন্ম নেয় এক একটি কাপুরুষে আমাদের প্রত্যেককে তৈরি। পাণ্ডুলতা পেতে থাকি আমাদের সংকল্প সমূহ, স্রোত ঘুরে যেতে থাকে কর্মতার উদ্যম হারায়। স্বর্গের বালিকা, আমার বিচ্যুতিগুলি তুমি ক্ষমা করো। পবিত্র হৃদয়ে তোমার যুবরাজ, এই কদিন কেমন ছিলেন? ভালো ভালো। যুবরাজ, আমি বেশ অনেকদিন থেকে ভাবছি যে আপনাকে উপহারগুলো আমি ফিরিয়ে দেব। এই যে এনেছি, ফিরিয়ে নিন। কই, যে দিয়েছে সে দিয়েছে, আমি নই। মাননীয় যুবরাজ, আপনি খুব ভালো করেই জানেন যে উপহারগুলো আপনিই দিয়েছিলেন। আর দেবার সময় যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছিলেন, উপহারগুলো ওতেই আমার কাছে আরো বেশি মহর্ব হয়ে উঠেছে। এখন সুবাস শেষ, ফিরিয়ে নিন। যুবরাজ, যুবরাজ, উপহার যে দেয় সে যদি নির্দয় বলে প্রমাণিত হয়, তখন যতই মূল্যবান হোক সে উপহার, তার মতো কি থাকে আর? আচ্ছা, তুমি কি সাধ্যী? তার মানে রূপসী কি তুমি? বুঝতে পারছি না কি বলতে চান। বলছি যে সাধ্যী ও রূপসী যদি হও, রূপের কারণে সতীত্ব বিসর্জন দিও। রূপের সাথে সতীত্বের বিরোধটা কোথায়? বিরোধটা হচ্ছে এই যে রূপের কারণে সতীত্ব ঠুসে যেতে পারে, আর ওদিকে সতীত্বের এত শক্তি নেই যে রূপসীকে পতনের হাত থেকে রক্ষা করতে পারে। মনে মনে এনে আমার বিতর্কের অবধি ছিল। আজ দেখছি সময় উত্তরটা বলে দিয়েছি। একদা একদা আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমিও তো বিশ্বাস করেছিলাম। করেছিলে? তারা উচিত হয়নি। কারণ মানুষের সদ্গুণ কত দুর্বল দেখো। মানুষকে ভালো করবার সাধ্য নেই। না না, আমি তোমাকে ভালোবাসিনি। তাহলে আমি কি ঠকেছি যুবরাজ? অনুতাপ করছো কেন? সোজা মতে যাও। চিরকৌমার্যের ব্রত নাও গর্ব ধরে। তোমার পিতা কোথায়? কেন? বাড়িতে যুবরাজ? বাড়িতে? তাহলে বাড়িতেই থাক। বাইরে বেরিয়ে বেকুব বনবার আগে বাড়িতে। আর বিয়ে যদি তোমাকে করতেই হয়, যৌতুক হিসেবে তোমাকে এই অভিশাপ দেব যে পরম সতী হও কি চরিত্রে তুষারের মতো শুদ্ধ শুভ্র হও, কলঙ্কের হাত তুমি কিছুতেই এড়াতে পারবে না।
ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে উঠেছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুরের আত্মনাদে উৎসব শুরু করেছে। হায় উৎসব! হৃদয়ের অবিরার অন্ধকারের ভেতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি। অন্ধকারের জমির ভেতর, স্তরের ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। তিনের পিঠে চার, রাজবাড়িতে রক্ত মাখা চুপচে তলোয়ার। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। মেয়েটিকে টেনে নিয়ে ছেলেগুলায় দৌড় লাগিয়ে বিয়ে। আসল নকল না করতে হবে। কেমন করে চিনবো? মাথার তার তীর্থে যাবার টুকি থাকলেই চিনবো। জানেন ওরা না আমার পিতাকে ঠান্ডা মাটিতে শুয়ে রেখেছে। দূরে গেলেও তো ঠান্ডাকার লাগে না? আমার ভাই যখন এ কথা শুনবে তখন কি বসে থাকবে? ছুটে আসবে। আমি যাই, দেখি সে এলো কিনা। জলের শব্দ। ওকে আমার ভাইরাই বলছে। আসছি। আমি আলফা, আমি ওমেগা। যে কেউ আমার মধ্য দিয়ে প্রবেশ করবে সে মরলেও জীবিত থাকবে। হে ঈশ্বর, তুমি তোমার এই সন্তানকে
জীবিত থাকাকালীন সময় যে সকল পাপ কাজ করেছে তা ক্ষমা করে তোমার অনন্ত ধামে স্থান দিও। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। আমেন। ওফেলিয়া, বোন আমার, মাটিতে ঘুমাও বোন। তোমার এই নিষ্পাপ দেহ মাটিতে ফিরে যাচ্ছে। মল্লিকা ফুলে ফুলে ভরে যাক তোমার এই কবর, কলুষিত পুরুকে হাওয়া। ওফেলিয়া, ওফেলিয়া, ওফেলিয়া। যুবরাজ, যুবরাজ, আমি এ রাজ্যের যুবরাজ। শোকে প্রথমে পাথর, তারপর আত্মায় চিৎকার, নাম ধরে ডাকি ওফেলিয়া। সঞ্চরণ থেমে যাক নক্ষত্রের রাতের আকাশে, ওফেলিয়া। বোন আমার, তুই এরই কারণে তো অফেলিয়ার সহদর ভাই যদি 40,000 হতো, তাদের মিলিত শোক আমার সমান। খুব শোক করছে না? কাঁদবে, লড়বে, উপবাস করবে, নিজেকে টুকরো টুকরো করবে। তুমি পারবে না, আমি পারবো। ওফেলিয়ার শোকে দীর্ঘ এক চুমুকে আমি সাগর শুকিয়ে ফেলতে পারবো। তুমি তুমি শোকে আমার সঙ্গে প্রতিযোগিতা করে লোক দেখাচ্ছ, বোনের লাশের উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে। আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আমি রজনীগন্ধার বৃন্তখানি, জিহ্বারে সাজাতে অর্ঘ থালা। কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হে থামো, তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি, গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।
দর্শক, আপনারা কৃষ্টি আয়োজিত দুটি নাটক এখানে আজকে প্রদর্শিত হলো বিশ্ব নাট্য দিবস উপলক্ষে। এবারই প্রথমবারের মতো কৃষ্টি আয়োজন করেছে। আপনারা তখন উপভোগ করলেন কৃষ্টি প্রযোজিত দুটি নাটক, দ্য গেম, শীতের উপর নির্দেশনা দিয়েছেন, আরেকটি হ্যামলেট অ্যান্ড অফেলিয়া। এই নাটকটি মূলত শেক্সপিয়ারের মূল গল্প থেকে আমরা একটুখানি অন্যভাবে সাজানোর চেষ্টা করছি। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এটা ট্র্যাজেডি গল্প, এটা একটা বিভিন্ন ধরনের গল্প, সেখান থেকে বের করে নিয়ে এসে আমরা হ্যামলেট এবং অফেলিয়ার তাদের যে দর্শন, তাদের যে ভালোবাসা, সেই জায়গাটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে আমরা আপনাদের থাকে, সেটাও আমাদের পুরোটাই। আপনারা ভালো থাকবেন এবং কৃষ্টির এই আজকের আয়োজনের জন্য কৃষ্টির কর্মকার শিল্পের তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারাই আমাদের প্রধান কৃষ্টি। আমি চাই যে আপনাদের জন্য আপনারা সবাই মিলে যদি একটি খবর চালিয়ে দেন। ভালো থাকবে, শুভরাত্রি।